আসসালামু আলাইকুম। ফিরে দেখা ২০২৪ সালে নানা ঘটনার মধ্য দিয়ে আমাদের কাটাতে হয়েছে। ঠিক সেরকমই কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, যেসব ঘটনা মানুষের জীবনে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে, আজকে সেসব বিষয় নিয়ে একটি ভিডিও করছি। প্রথমেই আসি ২০২৪ সালে ৭ই জানুয়ারি বাংলাদেশে দ্বাদশ সংসদীয় নির্বাচন। যে নির্বাচনে শেখ হাসিনা একতরফাভাবে নির্বাচন করে আবারও সংসদ গঠন করেন। তারপরেই শুরু হয়ে যায় মানুষের জীবনে নানা ধরনের টানাপোড়েন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তার মধ্যে অন্যতম, এবং এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে যুক্ত হয় ডিজেল, অকটেন, পেট্রোল, এসবের দাম বৃদ্ধি। মানুষের জীবনে নাভিশ্বাস চলে আসে। তারপরেই উঠে আসে একের পর এক বিভিন্ন দুর্নীতির খবর। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এমনকি আমরা জানতে পেরেছি শেখ হাসিনার একজন পিয়নও ৪০০ কোটি টাকা নিয়ে পালিয়ে যান। এরকম দুর্নীতির খবর জনমনে প্রচণ্ড অস্বস্তি সৃষ্টি করে এবং জনগণ অধৈর্য হয়ে যায়। এবং তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা শুরু হয়ে যায় জুলাই গণঅভ্যুত্থান। কোটা সংস্কারের দাবি নিয়ে প্রথমেই এই জুলাই গণঅভ্যুত্থান শুরু হলেও শেষ অবধি এই জুলাই গণঅভ্যুত্থানে আপামর জনসাধারণ অংশগ্রহণ করা শুরু করে। এবং জুলাই গণঅভ্যুত্থানের স্পার্কলিং মোমেন্ট হিসেবে যেটিকে আমরা বলতে চাই, সেটি হচ্ছে রংপুরের আবু সাঈদের মৃত্যুর ঘটনা। রংপুরের আবু সাঈদের মৃত্যুর ঘটনা সারা বিশ্বকে, এমনকি সারা দেশকে, এমনকি সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। ফলশ্রুতিতে এই জুলাই গণঅভ্যুত্থান আরও বেগবান হয় এবং এক সময় গিয়ে ৩৬শে জুলাই অর্থাৎ ৫ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হন। তিনি, তার বোন দুজনই এবং তার আরও কিছু সঙ্গী নিয়ে তারা ভারতে পালিয়ে যান। এটি ছিল বাংলাদেশের ইতিহাসে, এমনকি দক্ষিণ এশিয়ার ইতিহাসে একটি প্রধানমন্ত্রীর কিংবা একটি রাষ্ট্রনায়কের দেশ থেকে পালিয়ে যাওয়ার মতো প্রথম ঘটনা। এটি সারা বিশ্বে তোলপাড় করার মতো একটি ঘটনা ঘটেছিল ২০২৪ সালে। জুলাই গণঅভ্যুত্থানের পরে যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন, তারপরে ৮ই অক্টোবর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হলো অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার গঠিত হওয়ার পরও শেখ হাসিনার নেতৃত্বে নানা ষড়যন্ত্র চলতে থাকলো। এমনকি ভারতে বসেও শেখ হাসিনা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু করলেন। এই ষড়যন্ত্রের প্রথমেই আমরা দেখতে পেয়েছি বিভিন্ন গ্রাম্য পুলিশের যে দলটি রয়েছে তাদের আন্দোলন, সেখানে ছাত্রলীগ তারা আন্দোলন করে, ছাত্রলীগের যারা সমর্থক রয়েছেন তারা আন্দোলন করে। এরপরে আমরা দেখেছি বিভিন্ন গার্মেন্টস শ্রমিক কিংবা রিক্সা কিংবা অটোরিকশা, এরকম অনেকগুলো আন্দোলন আমরা দেখেছি, যেগুলো দেশকে অস্থিতিশীল করবার একটা পায়তারা ছিল। এই ষড়যন্ত্রের অন্যতম আরেকটি সর্বশেষ বিষয় ছিল সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করা ইসকনের মাধ্যমে, যেটিতেও তারা বিফল হয়ে যান। তারপর আমরা দেখেছি যে এর মধ্যে এই ষড়যন্ত্র, আরও অনেকগুলো ষড়যন্ত্র শেষে আমাদের সংস্কার কাজের যে গতি আনা হচ্ছিল, সেখানে সংস্কার গতি আনার ক্ষেত্রে চেষ্টা চলছিল, কিন্তু তার মধ্যে প্রশাসনের যারা কেডার রয়েছেন তারা বিভিন্ন ধরনের আন্দোলন করে। এবং এই আন্দোলনের মাঝখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি ঘটনা ঘটে যায়, সেটি হচ্ছে সচিবালয়ে অগ্নিকাণ্ড। এই সচিবালয়ের অগ্নিকাণ্ড আরও জনমনে অস্থিরতা বৃদ্ধি করে এবং মানুষ নানা ধরনের চিন্তা ভাবনা করতে শুরু করে যে এটি ষড়যন্ত্র নাকি অন্য কিছু। কিন্তু আমরা পরবর্তী সময়ে জানতে পারি এটি আসলে লুজ কানেকশনের জন্য হয়েছে, যদিও আসলে পারসেপশন সেটি বলছে না। জনগণের পারসেপশন বলছে এখানে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে প্রোক্লামেশন অফ জুলাই রেভলিউশন। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এই প্রোক্লামেশন অফ জুলাই রেভলিউশন বা জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের কথা ঘোষণা করেন এবং ৩১শে ডিসেম্বর সেটি ঘোষণা হওয়ার কথা থাকে, কিন্তু তার আগের দিনই সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে এটি সরকারিভাবে করা হবে। ফলে
জাতীয় নাগরিক কমিটির যে নেতৃবৃন্দ রয়েছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতা রয়েছেন বা নেত্রীরা রয়েছেন, তারা সবাই মিলে সেটিকে সাধুবাদ জানায় এবং এটি দেশের সুশীল সমাজও এটিকে আসলে সাধুবাদ জানায়। এই সাধুবাদ জানানোর ফলে এটি আমাদের জন্য সত্যি একটি ইতিবাচক দিক আমরা সবাই মনে করেছি। এবং সবশেষ আরেকটি ঘটনা ঘটেছে, যে এই ঘটনাটা যেহেতু প্রোক্লামেশনটা যেহেতু বা ঘোষণাপত্রটা যেহেতু ঘোষণা হওয়ার কথা ছিল, অলরেডি সেখানে সারা দেশ থেকে লোক জড়ো হওয়া শুরু হয়েছিল, তাই সেটিকে পরবর্তীতে নাম দেওয়া হয় মার্চ ফর ইউনিটি এবং সেই নামেই পরবর্তীতে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সেটি হয় জাতীয় শহীদ মিনার কেন্দ্রে এবং এটি অত্যন্ত সফল একটি সমাবেশ বলে আমরা মনে করছি। এবং তারপরেই সেখান থেকে ঘোষণা করা হয় বিভিন্ন ধরনের দাবি এবং ঘোষণাপত্রে কে কে থাকা উচিত, কে কে থাকা উচিত নয়, সেসব বিষয় নিয়ে সেখানকার নেতারা বলেছেন। এই আশাবাদ যে 15ই জানুয়ারির মধ্যে সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই একটি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আসবে, এই দাবি রেখেই এই বছরটি শেষ হয়ে যায়। এই ছিল মোটামুটি গুরুত্বপূর্ণ কিছু ঘটনার বিবরণ। আরও অনেক কিছু ছিল, কিন্তু সেসব আরেকদিন আলোচনা করব। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।